বাংলাদেশে একটি সরকার ঠিক এই কারণে তার গদি হারাতে পারে। ওকে, এটা বাদ, কারণ স্বেচ্ছায় কেউ কোনো পদত্যাগ করবে না। তবে বাংলাদেশের সর্বশেষ স্বৈরশাসক শেখ হাসিনা খুব ভালো করে এই পথের বাকি কাটাগুলো চিনতেন। আজকের ভিডিও চিত্র আমাদের বুটি কিভাবে সে প্রতিটি কাটা তার দীর্ঘ স্বৈরশাসনের পথ থেকে উপড়ে ফেলেছিলেন। একজন সচেতন নাগরিক হিসেবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যাতে নতুন করে কোনো হাসিনা স্বীকার করতে চাইলে আপনি বুঝতে পারেন। সাল 2009, শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন। বাংলাদেশের মানুষ তাকে জয়যুক্ত করেন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে। কিন্তু ভিতরে ভিতরে সে তার স্বৈরাচারিতার নীল নকশা আঁকতে থাকে। 1975 সালে তার বাবা শেখ মুজিবকে যেভাবে সেনা সদস্যরা হত্যা করেছিল, এরকম সেনা অভ্যুত্থান হাসিনার দীর্ঘ শাসনের পথে অন্যতম বড় বাধা। এবং সে ক্ষমতায় আসে 1.5 মাসের মাথায় দেশের ইতিহাসে কলঙ্ক বিডিআর বিদ্রোহ ঘটে। কিন্তু এটা ছিল বিডিআর হত্যাকাণ্ড। দেশের মোড় ঘুরে দেওয়ার মতো বলিষ্ঠ 57 সেনা অফিসারকে মেরে ফেলা হয়। এরপর নানা সুযোগ সুবিধা ও পছন্দের ব্যক্তিকে প্রমোশন দিয়ে, যোগ্যতার ভিত্তিতে না অবশ্যই, পুরো সশস্ত্র বাহিনীকে সরকারের অধীনস্থ করে ফেলা হয়। পথের কাটা একটি কমল। এবার ক্ষমতা দিল্লিয়নের দ্বিতীয় ধাপ, আগামী নির্বাচনে পরাজয় ঠেকানো। আর আপনি কিভাবে সেটি করবেন? দলীয় সরকারের হাত ধরে নির্বাচন করা। এবং সেজন্য 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের 15ম সংশোধনীর মাধ্যমে। দেখেন, শেখ হাসিনা হাত ধরে কিন্তু 90-এর দশকে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা এসেছিল, যেটি বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আয়োজন করে আসছিল। নির্বাচনের কারচুপি সহজ করতে এবার শেখ হাসিনা সেটাই বাতিল করে দিল। এরপর ভোটের সময়কার সার্কাস আমরা সবাই দেখেছি। লাইলাতুল ভোট, ভোট বর্জন, 40% ভোটার উপস্থিতি, আরো কত কিছু। হাসিনা স্বৈরতন্ত্রের দ্বিতীয় বাধা উপরে ফেলা হলো। এবার পথের কাটাটি একটু বড়, কারণ আপনাকে 57 কোটি মানুষকে দমায় রাখতে হবে। ইনিও জানতেন জনগণের বিপক্ষে যাওয়া যাবে না, আবার জনগণের বিপক্ষে যেই জনগণকে দমিয়ে রাখতে হবে। এই কাতারে রয়েছে ছাত্র জনতা, বিরোধী দল, সাধারণ জনতা, সাংবাদিক। এই এক মহা চ্যালেঞ্জ। কিন্তু শেখ হাসিনা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। একটি জিনিস খেয়াল করবেন, কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র আছেন সেখানে ছাত্রলীগও আছে। আমাদের ছাত্রলীগ কোনো ছাত্র সংগঠন নয়, এটা হচ্ছে পুলিশ আনসার বিজিবির মতো একটি আইন শৃঙ্খলা বাহিনী। এরা ছাত্রদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করে। বেশি বাড়াবাড়ি করলে তাকে সোজা করে পাঠানো হতো। ছাত্র জনতা আন্ডার কন্ট্রোল। এবার বিরোধী দল। হাসিনা সরকার ক্ষমতা আসার পর যুদ্ধাপরাধীর নামে তার চক্রশুল্কে জেল বা ফাঁসিতে ঝুলিয়েছেন। শাপলা চত্বরে গণহত্যা করেছিলেন। বাংলাদেশের জামায়াত ইসলামীকে প্রায় নিশ্চিহ্ন করেছিলেন। কাউন্টার টেরোরিজম ইউনিট না জানি আর কত নতুন নতুন আইন শৃঙ্খলা শাখা বানিয়ে বিএনপি সহ যারাই তার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আয়নাঘরের আপ্যায়ন করানো হয়েছে। এবার বিরোধী দল আন্ডার কন্ট্রোল। তারপর আছে সাধারণ জনতা। এত কিছুর পর সাধারণ জনতা তো বই মুখ খুলবা। এরপরও কোনো মুখলে যদি রাজনীতির কিছুই না বোঝে এবং সে যদি সরকার বিরোধী কিছু করে, তাহলে তাকে স্বাধীনতা বিরোধী, চেতনা বিরোধী নামে ধরে নিয়ে যেত। আর যদি সে নামাজ পড়ে, তাহলে শিবির রাজাকার ডাক দিতে মুহূর্ত দেরি করতো না। ডিজিটাল নিরাপত্তা আইন, 57 ধারা আইন ইত্যাদি বানিয়ে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। প্রকৃত সাংবাদিকেরা ছিল আরও সংকটে। মনে হচ্ছে সাগরণীর কথা তাদের হত্যা না করলে নতুন নতুন দুর্নীতির গোপন তথ্য ফাঁস হয়ে যেত। আরও নানাভাবে সাংবাদিকদের প্রকৃত রিপোর্ট করতে বাধা দেওয়া হয়েছিল। মহানগরের নির্মাতাকেও হুমকি দেয়, বাস্তব হোক কিংবা কাল্পনিক চরিত্র হোক, কোনোভাবে আপনি সরকারের বিপক্ষে যাবেন, আপনাকে সরাসরি হুমকি দেওয়া হবে। এভাবে হাসিনা সরকার একটি বড়ই তৈরি করে, যাতে দুধে ভাতে বাঙালি কোনোভাবে গণ অভ্যুত্থানের ধারে কাছেও আসতে না পারে। তবে এই বিশাল মহাযজ্ঞ সে একা একা করতে পারতো না। এজন্য তাকে পুরো সরকার কাঠামো নিয়ন্ত্রণ করতে হতো। বিসিএস এর মতো নির্ভরযোগ্য নিয়োগ কর্মকাণ্ড জাভেদ আলীকে দেখেছেন। আর 38তম বিসিএস মারুফ কোরআনের হাফেজ হওয়ায় সে পররাষ্ট্র খাতের প্রথম হয়েও বাদ পড়েছিল। আর কেউ ভিন্নমত পোষণ করলে হয় বদলি, না হয় চাকরিচ্যুত। আর মুক্তিযুদ্ধ নামক ওটা ছিল আরো বড় হাতিয়ার। মুক্তিযুদ্ধ 30% তো ছিলই না, দলের লোক দিয়ে বাকিটা পূরণ করা হতো। বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারেন। এভাবে সরকারের প্রশাসন বিভাগ সম্পূর্ণ হাসিনার নিয়ন্ত্রণ আছে। কিন্তু এর চেয়ে বেশি নিয়ন্ত্রণ হালাক্ত আইন ও বিচার বিভাগ। এই বিভাগ সমূহ দেশের সরকারকে অভিশংসন করার ক্ষমতা রাখে। আইন বিভাগ বা পার্লামেন্টে তো সবই নৌকার লোক। এখানে আর কি বল, উত্থাপিত বিল নৌকার ধারণ ক্ষমতা বাইরে গেলে তা কখনোই পাস হতো না। আর বিচার বিভাগ ছিল পুরোটাই পুতুল। প্রধান বিচারপতি সিনহাকে মনে আছে, বলা যায় জোরপূর্বক থেকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। আবার কালামানিকে অ্যাটিটিউড দেখে বুঝতে পারেন জজ, ব্যারিস্টার, অ্যাটর্নি জেনারেল সবাই হাসিনার শুভ ব্যাংকে না হলে নিয়োগই পেত না। সরকারকে অভিশংসন দেওয়া তো বিলিয়ন বছর দূরের কথা। সো এভাবে সরকার কাঠামো আন্ডার কন্ট্রোল। এবার বাকি থাকলো বিদেশি শক্তির প্রভাব। আমরা সবাই জানি বাংলাদেশ একটি ছোট দেশ, সামরিকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল দেশ। বিদেশি শক্তি আমাদের উপর ভর করলে আমাদের খুব বেশি কিছু করার নাই। কিন্তু এখানে তো বিদেশি শক্তি হচ্ছে ভারত। সে ক্ষমতাচ্যুত কি করবে, আরো সাহায্য করছে। আমেরিকা ষড়যন্ত্র থেকেও শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে। বিদেশি শক্তি পথের কাটা না, সাপোর্ট ছিল। ভিডিওর পিছনে বলা প্রতিটি ঘটনায় বিদেশি শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ছিল। আর সবকিছুর উপরে চেরি অন টপ ছিল টাকা। যা নিয়ে না বললে ভিডিওটি অসম্পূর্ণ থাকবে। পদ্মা, রূপপুর, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে আর কি কি যেন আছে। হ্যাঁ, এসবের সবগুলোতে বাজেট বাড়িয়ে নেতারা খেতেন কমিশন। আর এই উন্নয়ন থেকে সিঙ্গারা কোকাকোলা থেকে বিচারপতি পর্যন্ত কিনে ফেলা হতো। কেননা জনগণের ট্যাক্সের টাকায় এত কিছু করা সম্ভব ছিল না। ক্ষমতাচ্যুতের প্রতিটি পয়েন্টকে বিশাল অঙ্কের টাকা দিয়ে আস্তে আস্তে দুর্বল করা হয়েছিল। এজন্য দেশ দুর্নীতি ও লুটপাটের শীর্ষে আরোহণ করেছিল। তিলে তিলে গড়া এই জালের কারণে শেখ হাসিনা বাংলাদেশকে সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেছেন। স্বাধীন বাংলা সব শাসকদের নিয়ে একটি নজরকারী ইনফোগ্রাফিক পোস্টার বানিয়েছি, ফ্রিতে ডাউনলোড করতে ডিসক্রিপশন চেক করুন। সবশেষে যে সকল শহীদ ভাই বোনদের সাহসী ঝড়ে ও রক্তের বন্যায় শৈরবৃক্ষ উপরে গিয়েছে, তাদেরকে বিনম্র শ্রদ্ধা করে স্মরণ করছি। তোমাদের জন্য জাতি এক বিরাট সংকট থেকে রক্ষা পেয়েছে। আমরা তোমাদের বলবো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাংলাদেশ চিরজীবী হোক।